ব্রাজিল আর্জেন্টিনা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পপুলার দুটো টিম। এখন এই দুইটা টিমের নিয়ে যদি আমি ভালো বলি তাহলে মানুষজন বেশি লাইক করবে। ফার্স্ট অফ অল কথা হচ্ছে এইটা, বাট রিয়ালিটি হচ্ছে কি দুইটা টিমের ভালো দিক শক্তি দুর্বলতা দুইটা দিকে আসলে মেনশন করতে হয়। ব্রাজিলকে দিয়ে যদি শুরু করি, ব্রাজিলের এই মুহূর্তেও এমিলি ভাইও যেটা বললেন যে স্টার অ্যাটাকার কিন্তু ব্রাজিলে অনেক বেশি। এখন কথা হচ্ছে অ্যাটাকাররা তো খেলে অ্যাটাকিং থার্ডে, তাদের সেরাটা কিন্তু ওইখানেই আসে। এখন তাদের সেরাটা যদি পাইতে হয় মিডফিল্ড থেকে কিন্তু ভালো পাস দেওয়া লাগবে। এখন মিডফিল্ড থেকে ভালো পাস দেওয়ার জন্য কে কে আছে? এখন আমি যদি নন ব্রাজিল ফ্যান কাউকে জিজ্ঞেস করি, তার মাথায় সবার আগে হয়তো ক্যাসেমিরো আর ব্রুনো গ্রিমারেসের নামটা আসবে, এই আর পাকেতার নাম আসতে পারে। এই তিনজনকে মোটামুটি নন ব্রাজিল ফ্যানরা ভালো করে চিনে, এবং যারা ডাইহার্ড ব্রাজিল ফ্যান তারা আরো কয়েকটা নাম জানবে। এখন আমরা এই তিনজনকে চিনি, এই তিনজন কি এনাফ যে মিডফিল্ড থেকে সামনে থাকা ভিনিসিয়াস, রাফিনহা, কুনহা যারা খেলবে তাদেরকে রেগুলার বেসিসে ভালো পাস দেওয়ার জন্য? আর এখানে আরেকটা জিনিস ম্যাটার করে ব্রাজিল আর্জেন্টিনা দুটার জন্য, যে তাদের প্রিপারেশন কিরকম, তারা এখন কিরকম ফর্মে আছে, তাদের লেভেলটা এখন কিরকম, এবং একই সাথে বিশ্বকাপ জিততে যেহেতু তারা আসছে, বিশ্বকাপ জিততে আসছে এরকম যে বিগ টিম যারা আছে তাদের লেভেল এবং ফর্মটা কিরকম, তাদের সাথে যখন ফেস টু ফেস খেলা হবে তখন এই দুইটা দলের ম্যাচ কিরকম হইতে পারে, কে আগায় থাকবে। ব্রাজিল আর্জেন্টিনার নিয়ে সম্ভাবনা অথবা প্রেডিকশন করতে গেলে কিন্তু ওই অ্যানালাইসিসটাও আনতে হবে যে অপর বিগ টিমগুলো কিরকম। এখন ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি যেটা হয়তো আমি বলতাম এমিলি ভাই বলে নিছে, সো এটা হচ্ছে কার্লো আনচেলত্তি। কারণ তার এক্সপিরিয়েন্স, তার টেকনিক্যাল মাইন্ডসেট এবং অ্যাডাপ্টেবিলিটি। এখন কার্লো আনচেলত্তি নিয়ে আমার কোনো ডাউট নাই। এখানে একটা কনফিউশন হচ্ছে, সেটা হচ্ছে কার্লো কিন্তু এতদিন ক্লাবে ম্যানেজ করে আসছে, এবং ক্লাবে যখন ম্যানেজ করছে সে তো 5টা ইউসিএল জিতছে। এই ইউসিএল গুলা যেটা যে ক্যাম্পেইন গুলা ছিল এবং সে যখন সাকসেসফুল ছিল ক্লাবে, ওইখানে একটা কমন প্যাটার্ন হচ্ছে প্রত্যেকটা টিমে কোনো না কোনো গ্রেট মিডফিল্ডার ছিল। জুভেন্টাসে যখন ছিল তখন জিনেদিন জিদান ছিল, এসি মিলানে পিরলো, কাকা, তারপর রিয়াল মাদ্রিদের প্রথম দিকে আলোনসো ছিল, এরপর তো ক্রুস মদ্রিচ। এই যে নামগুলা বললাম এদেরকে যদি মাইনাস করা হয় তাহলে কিন্তু দেখবেন যে এরা বাদে কিন্তু কার্লো কিন্তু কোনো ইউসিএল ট্রফি নাই, অত লিগ টাইটেল থাকতে পারে। এখন ব্রাজিলের সমস্যা কিন্তু সেম জিনিসটাই আছে, যে ব্রাজিলের মিডফিল্ড অ্যাকচুয়ালি কে খেলবে, মিডফিল্ড থেকে এই ভিনিসিয়াস, রাফিনহাদেরকে বল কে বানায় দেবে। আনচেলত্তি একটা বেস্ট ডিসিশন হয়েছে, সেটা হচ্ছে যে নেইমারকে ইনক্লুড করা। এখন নেইমার বলতে আমরা কাকে চিনি, যে অ্যাটাকিং থার্ডে অনেক ড্রিবলিং করছে, দারুণ কিছু গোল করছে, অ্যাসিস্ট করছে, বাট এইখানে নেইমারের রোলটা কিন্তু একটু ডিফারেন্ট হইতে হবে। এইখানে আমি নেইমারকে দেখতে চাই 2006 সালে ফ্রান্সের জিদানের মতো, যে কিনা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতেছে বাট কোনো ডিফেন্সিভ ওয়ার্ক রেট দিচ্ছে না। কেন ডিফেন্সিভ ওয়ার্ক রেট দিচ্ছে না? কারণ জিদানের তখন বয়স ছিল। অনেকটা কি আমরা মেসির সাথে মিলাতে পারি কিনা? আমি মেসির প্রসঙ্গে পরে আসতেছি, আমি নেইমারকে নিয়ে বলতেছি। নেইমারও কাইন্ড অফ বয়স হয়েছে, তার আগে স্পিডটা নাই এবং ফিটনেস লেভেলটাও আগের মতো না। সো নেইমারকে ইউজ করতে হবে তার এনার্জিটা সেভ করে। আর নেইমারকে যদি এনার্জি সেভ করে খেলতে হয় তাকে দিয়ে কিন্তু আপনি ট্র্যাক ব্যাক করাতে পারবেন না, বেশি প্রেসিং করাতে পারবেন না, তাকে কাইন্ড অফ কম খাটায় খেলতে হবে। কম খাটায় খেলতে হলে এর জন্য আমি 2006 জিদান এক্সাম্পল দিই, যে অফ দ্য বলে সে স্ট্রাইকার দেখাচ্ছিল, বাট যখন ফ্রান্স বল উইনটা করতো তখন কিন্তু জিদান মিডফিল্ডে নেমে এসে সেখান থেকে আবার প্লে মেকিং করতো। জিদান ফ্রান্স বল লুজ করছে তখন আর জিদান ডিফেন্সিভ ডিউটিতে নাই। নেইমারকে অ্যাকচুয়ালি সেম রোলে ইউজ করতে হবে, যে নেইমারকে খাটায় খেলা যাবে না, বাট ব্রাজিল যখন পজিশনটা উইন করবে তখন নেইমার নিচে এসে সেখান থেকে কিন্তু ভালো পাসিং দিবে। এবং নেইমারের গোল কিংবা ড্রিবলিং আমরা বেশি পছন্দ করি, বাট নেইমারের পাসিংটা কিন্তু অনেক আন্ডাররেটেড। এখন নেইমারের পাসিংটা যদি কাজে লাগানো হয় তাহলে ব্রাজিলের মিডফিল্ডের যেই উইকনেসটা আছে সেটা কিন্তু কভার করা সম্ভব হয়।